আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মী নিয়োগে H-1B ভিসার বার্ষিক ফি $1,500 থেকে বাড়িয়ে $1 লাখ ঘোষণাপত্রে ডোনাল্ড ট্রাম্পের সই। যাত্রাবাড়িতে বাসায় এসি বিস্ফোরণে 2 শিশুসহ একই পরিবারের 4 জন দগ্ধ, বাবা ও ছেলের অবস্থা আশঙ্কাজনক। বৈষম্যহীন সমাজ বিনির্মাণে জাতীয় কবির সাহিত্যের মর্মবাণী বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান, সংকলন গ্রন্থ গাহি সাম্যের গানের প্রকাশনা উৎসব। সবুজের সাথে বাংলাদেশ স্লোগানে নাটোরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার উদ্যোগে বিশিষ্টজনদের প্রশংসা। নতুন কৌশল ও কৃষি প্রযুক্তি কাজে লাগিয়ে গ্রামে বসেই সফল তরুণ কৃষি উদ্যোক্তা মানিকগঞ্জের শহীদুল কঠোর শ্রমে খুঁজে পেয়েছেন সাফল্যের পথ। এবং এশিয়া কাপে সুপার 4-এর লড়াই শুরু আজ রাত 8:30টায় দুবাইয়ের মাঠে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের OTT প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত সংবাদ। যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠানের জন্য H-1B ভিসার বাৎসরিক ফি $1,500 থেকে বাড়িয়ে $1 লাখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে একটি ঘোষণাপত্রে সই করেছেন তিনি। মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানিয়েছেন, মূলত অভিবাসীদের যুক্তরাষ্ট্রে যাওয়া নিয়ন্ত্রণ করতে এ সিদ্ধান্ত। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হতে পারেন অ্যামাজন, মাইক্রোসফট, মেটা, অ্যাপল ও গুগলের মতো প্রতিষ্ঠানগুলোর লাখো বিদেশি কর্মী। রিয়াজ ইসলামের রিপোর্ট। H-1B বিশেষ ভিসার মাধ্যমে প্রতি বছর 85,000 দক্ষ বিদেশি কর্মী বা স্টেম ওয়ার্কারকে যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি দেওয়া হয়। মূলত বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, প্রকৌশলবিদ্যা এবং ব্যবসায় প্রশাসনে দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ দেওয়া হয় এই ভিসার আওতায়। 2004 সাল থেকে শুরু হওয়া এই প্রোগ্রামে নিবন্ধিত কোম্পানিগুলোকে ভিসা বাবদ প্রতি বছর $1,500 ফি দিতে হতো। কোম্পানিগুলোতে বিদেশি কর্মীদের নিয়োগে হ্রাস টানতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প H-1B ভিসা ফি বাড়িয়ে বছরে $1 লাখ করার ঘোষণা দিয়েছেন। এ সংক্রান্ত ঘোষণাপত্রে সই করে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র এবার নিজ দেশ থেকেই দক্ষ কর্মী পাবে। তার এই পদক্ষেপের বিরোধিতা করবে না শিল্পমহল। মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেছেন, দক্ষ কর্মী নিতে চাইলে বিশ্ববিদ্যালয়গুলো থেকে ডিগ্রি নেওয়া শিক্ষার্থীদের নিয়োগ বা মার্কিনীদের প্রশিক্ষিত করতে হবে। বাইরের লোকজনদের আমেরিকার চাকরি কেড়ে নিতে দেওয়া হবে না। যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান বিভাগের তথ্য মতে অ্যামাজন, মাইক্রোসফট, মেটা ও গুগলের মতো কোম্পানিগুলোতে এই ভিসা কর্মসূচির সবচেয়ে বড় সুবিধাভোগী। ট্রাম্পের এই পদক্ষেপে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে বিদেশি কর্মী বা স্টেম ওয়ার্কারদের সংখ্যা প্রায় 25 লাখ। এর মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি খাতের স্টেম ওয়ার্কারদের অধিকাংশই ভারতীয় বা চীনা। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসনের বিরুদ্ধে একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছেন, যার সবশেষ সংযোজন H-1B ভিসা ফি বৃদ্ধি। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। রাজপথে আন্দোলন নয়, আলোচনার মাধ্যমেই রাজনৈতিক দলগুলোর মতবিরোধ দূর করার তাগিদ দিয়েছে গণ অধিকার পরিষদ। দলের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, বিএনপি ও জামাতে ইসলামীর অবস্থান দেশে অনৈক্য সৃষ্টি করলে তা ফ্যাসিবাদী শক্তিকে সুবিধা করে দিতে পারে। দুই বলয়ের বাইরের দলগুলো বৈঠকে বসলেও জোটের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানান রাশেদ খান। তাফিমুল ইসলামের রিপোর্ট। গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের উদ্যোগ হিসেবে
জুলাই সনদ তৈরিতে রাজনৈতিক দলগুলোর সাথে দফায় দফায় আলোচনায় বসে জাতীয় ঐক্যমত্য কমিশন। দীর্ঘ আলোচনার পরও পিআর পদ্ধতিসহ বেশ কিছু বিষয়ে রয়ে গেছে দ্বিমত। এরই মধ্যে নিজেদের মতামত বাস্তবায়নে মাঠে শক্তি দেখানোর বার্তা দিচ্ছে ইসলামী দলগুলো। চলমান রাজনৈতিক ইস্যু নিয়ে বৃহস্পতিবার আলোচনায় বসে বিএনপি ও জামাতে ইসলামীর বলয়ের বাইরের দলগুলো। আলোচনায় উঠে আসে জনগণের স্বার্থে দলগুলোকে ঐক্যমত্যে আসার বিষয়। বৈঠকে থাকা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের পরামর্শ, রাজপথের পরিবর্তে গুরুত্ব দিতে হবে আলোচনায়। জামাত উদ্যোগ নিতে পারে বিভিন্ন দলের সাথে বসার জন্য, কথা বলার জন্য, ঐক্যমতে পৌঁছানোর জন্য। বিএনপি উদ্যোগ নিতে পারে। আমরা যেমন কয়েকটা দল আমরা উদ্যোগ নিয়েছি, আমরা বসতে চাচ্ছি, কথা বলতে চাচ্ছি, আলোচনার মাধ্যমে সমাধানে আসতে চাচ্ছি। আমরা তো বলতে পারতাম যে জুলাই সনদ বাস্তবায়নে আমাদের রাজপথে নামতে হবে। রাজপথে নামলে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? কার বিরুদ্ধে নামবো? অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের সরকার প্রধান। সুতরাং এই মুহূর্তে তো রাজপথে নেমে সরকারকে হুমকি দেওয়া, সরকারকে টেনে হিঁচড়ে নামাবো, বা সরকারের বাসভবন ঘেরাও করব, যমুনা ঘেরাও করব, এইগুলো আসলে ফেসিবাদকে সুযোগ দিবে। এই মুহূর্তে আলোচনার মাধ্যমেই আমাদের সমাধানে পৌঁছাতে হবে। বিএনপি জামাতের বলয়ের বাইরে নির্বাচনী জোট নিয়ে কয়েকটি দলের আলোচনা চললেও এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন রাশেদ খান। আমরা যে দলগুলো বসেছি তাদের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। বিভিন্ন সময় আমরা বিভিন্ন ইস্যুতে আলোচনা করি এবং একসাথে রাজপথে আন্দোলন করার ইতিহাস রয়েছে। সেই জায়গা থেকে এই বসাবসি মানে এই নয় যে আমরা আসলে নির্বাচনী জোট গঠন করছি। নির্বাচনে কিভাবে যাব, কোন প্রক্রিয়ায় যাব, সেটা ভবিষ্যতে আলোচনা করা যাবে। রাশেদ খান আলো বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যমত না হলে নির্বাচন নিয়েও অনিশ্চয়তা দেখা দিবে। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর যাত্রাবাড়িতে একটি বাসায় শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র এসি বিস্ফোরণে 2 শিশুসহ একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধদের মধ্যে বাবা ও শিশু সন্তানের অবস্থা আশঙ্কাজনক। শাকির আদনানের রিপোর্ট। যাত্রাবাড়ির ধলপুর বউবাজার লিচুবাগান মসজিদের পাশের একটি ভবনের 7ম তলায় শুক্রবার রাত 1:30টার দিকে এসি বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় দগ্ধ হন তুহিন হোসেন, তার স্ত্রী ইবা আক্তার এবং তাদের 2 ছেলে তানভীর ও তাওহিদ। স্বজনরা জানান, প্রতিবেশীরা তাদের উদ্ধার করে রাতেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। হাসপাতাল থেকে ফোন দিছে যে আপনি এবার কি হন, আমি ইবা আমার ভাগ্নি লাগে, তারা একটু হাসপাতাল ভর্তি আছে, বাসায় একটা দুর্ঘটনা ঘটছে, এসির থেকে বিস্ফোরণ হয়েছে। তা আমরা শুনে ওইভাবে আমরা তাড়াতাড়ি চলে আসি। চিকিৎসকরা জানিয়েছেন, আগুনে তুহিনের শরীরের 47%, ইবার 15%, বড় ছেলে 9 বছরের তানভীরের 40% ও ছোট ছেলে 7 বছরের তাওহিদের 8% দগ্ধ হয়েছে। যাদের মেজর বার্ন হয়েছে ওনাদেরকে আমরা এসডিইউতে শিফট করে চিকিৎসা চলমান রেখেছি, আর বাকি যে 2 জনের মাইনর বার্ন তাদেরকে আমরা কেবিনে শিফট করছি। একজনের 47% এবং একজনের 40%, ওনাদের 2 জনকে আমরা আশঙ্কাজনক বলছি। তুহিন হোসেন ওই বাসায় ভাড়া থাকেন। তিনি রাজধানীর মোতালেব প্লাজার মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করেন। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে সমৃদ্ধ পরিবেশ গড়তে নাটোরে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহায়তায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হয় ফলদ, বনজ ও ঔষধিসহ নানা জাতের দেশীয় গাছের চারা। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার উদ্যোগের প্রশংসা করেন বিশিষ্টজনরা। রেজাউল করিম রেজার তথ্য ও ভিডিও চিত্রে মুশাহিদ রনির রিপোর্ট। বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে বিশ্বজুড়ে সবুজের বন্দনা চললেও গবেষণা বলছে 2 দশকে বাংলাদেশের প্রাকৃতিক বনভূমির আয়তন কমেছে 6 লাখ একরেরও বেশি। এমন বাস্তবতায় প্রাকৃতিক বেষ্টনী করতে নাটোরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন। আমরা সারা বাংলাদেশেই কিন্তু বায়ু দূষণ নিয়ে ভীষণভাবে জর্জরিত। সেই বায়ু দূষণ যদি কমাতে চাই, আমাদের বৃক্ষরোপণ কিন্তু বেশি বেশি করে করতে হবে। কারণ প্রায় 30% বায়ু দূষণকে কমিয়ে আনে এই বৃক্ষ। আমরা যত বেশি সবুজায়ন করব, তত কিন্তু নানা ধরনের উপকারের পাশাপাশি এই বায়ু দূষণের থেকেও কিন্তু আমরা উপকৃত হব এই গাছের মাধ্যমে। আসুন সারা বাংলাদেশটাকে আমরা সবুজে ছেয়ে ফেলি এবং বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। সবুজায়নের এই অভিযাত্রায় নতুন প্রজন্মকে যুক্ত করতে
পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে সবুজ উৎসবের অবতারণা। এমন প্রোগ্রাম আমরা চাই যে প্রতিবারই হোক, সবাই পাক। রাস্তা হলো যে অনেক গাছপালা তৈরি হবে নতুন করে। আমরা অনেক খুশি এই প্রোগ্রামটাতে আসতে পেরে। ধন্যবাদ। আমাদের প্রোগ্রাম অব্যাহত থাকবে। আমরা আশা করি যে জীববৈচিত্র্য রক্ষায় এবং বাংলাদেশের পরিবেশ রক্ষায় সকল মানুষ সচেতন হবে। বাংলাদেশ একটি সুন্দর প্রকৃতি বান্ধব দেশ এবং শিক্ষার্থীরা প্রকৃতি ভালোবেসে যেন বেড়ে উঠতে পারে, এই প্রত্যাশা আজকের দিনে। আমরা মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টির জন্য এই কর্মকাণ্ড পরিচালনা করব। এমন উদ্যোগ সবাইকে প্রকৃতি রক্ষায় দায়িত্বশীল করবে প্রত্যাশা সুধীজনদের। ধরনের উদ্যোগের ফলে বাংলাদেশের জীববৈচিত্র্যময় রক্ষার ক্ষেত্রে প্রকৃতি জীবন ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যদি প্রকৃতির উপর আমরা নির্ভরশীলতা বৃদ্ধি করতে চাই তাহলে গাছের কোনো বিকল্প নাই। আমরা বৃক্ষরোপণের মাধ্যমে সুন্দর পৃথিবীর যে স্বপ্ন দেখি, আমরা যে সুন্দরভাবে বাঁচতে চাই, সেটা এখানেই সম্ভব। নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে শুধু সবুজায়নই শেষ নয়, পাশাপাশি প্রয়োজন পরিবেশ বান্ধব প্রযুক্তি ও টেকসই অভিযাত্রা। মশাহিদ রনি, চ্যানেল আই। মানিকগঞ্জের ভরুন্ডি গ্রামের তরুণ কৃষক শহীদুল ইসলাম কৃষিকে ঘিরে গড়ে তুলেছেন নিজের কর্মজীবন। পাশাপাশি তিনি কর্মসংস্থান তৈরি করেছেন গ্রামের আরও অনেক মানুষের। নতুন কৌশল আর কৃষি প্রযুক্তি কাজে লাগিয়ে তিনি হয়েছেন এক সফল কৃষি উদ্যোক্তা। বিস্তারিত শাইখ সিরাজের রিপোর্টে। মানিকগঞ্জ সদরের কালীগঙ্গা নদীর তীর ঘেঁষে সবুজ শ্যামল এক গ্রাম ভরুন্ডি। এই গ্রামের তরুণ শহীদুল ইসলাম পারিবারিক নানা সংকটে পড়াশোনা শেষ করতে না পারলেও থেমে যাননি। প্রবল ইচ্ছাশক্তি আর পরিশ্রমে খুঁজে পেয়েছেন কৃষিকে কেন্দ্র করে জীবনের সাফল্যের পথ। সবে মাত্র মাথায় উঠেও নাই, ওই যে লাউ, হ্যাঁ, এই যে অসংখ্য লাউ চলে আসছে অলরেডি, এক একটা গাছে 8টা 10টা করে চলে আসছে। এই পদ্ধতিতে করলে স্যার এক একটা গাছে প্রায় 40টার মতো হারভেস্ট করতে পারবে। আমাদের মতো এরকম হাজার হাজার উদ্যোক্তা হয়তো অগোচরে আপনি তৈরি করছেন, যেটা আপনি নিজেও জানেন না। এখন তার কৃষি কার্যক্রম বিস্তৃত হয়েছে প্রায় 15 বিঘা জমিতে। লাউ, করলা সহ মৌসুমী নানা সবজি চাষ করছেন বাজারের চাহিদা মাথায় রেখে। এটা হচ্ছে আপনার আগাম টমেটোর চারা রোপণ করতেছি। গতবার স্যার আমি 130 টাকা থেকে শুরু করে 35 টাকা শেষ করছি। আর যারা সিজনাল করছে ওরা 35 টাকা এক সপ্তাহ বাজার পেয়েছিল, তারপরে 5 টাকা কেজি। নিজস্ব কৌশলে মালচিং পেপার ছিদ্র করার সময় এবং ব্যয় সাশ্রয়ী নতুন পদ্ধতি আবিষ্কার করেছেন এই তরুণ। মালচিং কাটার সময় একটা বেশ লেবার সময় সাপেক্ষ, জি, এই জন্য নিজেই আর কি এইটা আবিষ্কার করছি। বাজারে কোন সময় কোন সবজির দামটা থাকে, যার কারণে হচ্ছে এই করলাটা বাজারটা সারা বছরই ভালো থাকে। এই জন্য স্যার আমার প্রজেক্টে সারা বছরই একদম জানুয়ারির 31 থেকে সেপ্টেম্বর যখন দাম বেশি থাকে তখন ব্যাপক আকারে থাকে। প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষ করতে না পারলেও যত্ন, প্রেম, পরিশ্রম আর ভালোবাসা দিয়ে কৃষিকাজে নিজের সব কিছু বিনিয়োগ করেছেন। এতে করে নিজে যেমন সফল হয়েছেন, স্থানীয় তরুণ অনেক উদ্যোক্তাকে, অনেক বেকার তরুণকে সে কৃষিকাজে নিয়োগ হওয়ার জন্য প্রেরণা জুগিয়েছে। মানিকগঞ্জের বরুণীর শহীদুল ইসলামের জমিন থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখুন আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, যে দল এখনও নিবন্ধন পায়নি তাদের নিয়ে প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরের বিষয়টি ইতিবাচক নয়। আগামী জাতীয় নির্বাচনে ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, কাঙ্ক্ষিত সময়ে যদি নির্বাচন না হয় তবে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত ও গণতন্ত্রের বিকাশ বন্ধ সহ ভূ-রাজনৈতিকভাবে বাংলাদেশ সংকটে পড়বে। আগামী জাতীয় নির্বাচন রাজনৈতিক দলগুলোর জন্য একটি অগ্নি পরীক্ষা উল্লেখ করে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, যদি রাজনৈতিক দলগুলো জনগণের বিশ্বাস ও ভালোবাসা অর্জন করতে না পারে তারা ক্ষমতায় আসতে পারবে না। যেভাবে ডাকসু নির্বাচনকে সাজানো হয়েছে জাতীয় নির্বাচনে তার প্রভাব পড়বে বলে মনে করেন নাগরিক ঐক্যের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি। আমি এটা বুঝতে পারলাম না এই 4 জন বা 3 জন নেতাকে সাথে নিয়ে যাবার কারণ কি। এর মধ্যে কারো নেওয়ার ব্যাপারে একটা লিগ্যাল কোয়েশ্চনও তোলা যেতে পারে। একটা পার্টি তো অ্যাফিলিয়েশনও পায়নি, রেজিস্ট্রেশনও পায়নি, তাদেরকে যে স্পেশাল ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে এটা খুব নেকেড হয়ে গেছে। এখন ওনার জায়গা থেকে না করলে ভালো হতো। যদি এরকম হয়
যে আমেরিকা ট্রাম্প সাহেব ডেকেছেন, বলেছেন ইউনূস সাহেবকে এই 3 জনকে নিয়ে সবই বলে দিচ্ছি, যেরকম পাকিস্তানকে ধমকি দিল না সিজফায়ার করো, তো সিজফায়ার হয়ে গেল, এইরকম হবে নাকি? জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থের 100 বছর পূর্তিতে গ্রন্থটির 11টি কবিতার 11টি ভাষায় অনুবাদ নিয়ে সংকলন গ্রন্থ গাহি সাম্যের গান প্রকাশ করা হয়েছে। প্রকাশনা অনুষ্ঠানে শোষণ ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে বিদ্রোহী কবির সাহিত্যের মর্মবাণী বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। অনুষ্ঠানে বিশিষ্টজনরা বর্তমান সময়ে নজরুলের প্রাসঙ্গিকতা তুলে ধরেন। আফরোজা হাসির রিপোর্ট। পুরুষে রমণী কোনো ভেদাভেদ নাই, এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সভ্যতার নামে উপনিবেশবাদ যখন বৈশ্বিক সমাজ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে, তখন ধূমকেতুর মতো ভারতীয় উপমহাদেশের আকাশে উদিত হয় কাজী নজরুল ইসলাম। ক্ষয়ে যাওয়া সমাজের গোড়ায় সজোরে আঘাত করে কবির প্রতিটি শব্দ ও বাক্য। বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠক্ষীণ, ডাকিল পান্থ দ্বার খোলো বাবা, খায়নি কো 7 দিন। ব্রিটিশ রাজ্যের ভিত কাঁপানো গ্রন্থ সাম্যবাদী যখন শতবর্ষ পূরণ করল, তখনও বিশ্বজুড়ে অসাম্যের চোখ রাঙানি। এমন পরিস্থিতিতে নজরুলের বার্তা বিশ্বমঞ্চে তুলে ধরতে 11 ভাষায় সাম্যবাদীর 11টি কবিতার অনুবাদ। মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান, ঊর্ধ্বে হাসিছে ভগবান, নিচে কাঁপিতেছে শয়তান। তো যদি এই ক্ষেত্রগুলোর সমন্বিতভাবে আমরা এরকম ওই বৈষম্য এবং বিভেদ এগুলোকে অ্যাড্রেস করতে পারি, ঊর্ধ্বে স্রষ্টা ভগবান আল্লাহ ঈশ্বর হাসবেন আর নিচে শয়তানরা কাঁপবে। জাতীয় কবি বলার পেছনে বা না বলার পেছনে তাহলে কি কি কারণ ছিল? ছিল সেই বৈষম্য। আর সেই বৈষম্যের এতগুলো কাল, এত কথা, এত লেখা, এত কবিতা, সব নজরুল মাত্র 22 বছর 3 মাস কি অধিক কাল, এতটুকু সময়ে সবটাই শেষ করেছেন। সাম্য যে কত ক্ষেত্রে, একটা কবিতার বইয়ের মধ্যে 11টা কবিতার মধ্যে যে ধর্মের সাম্য, হ্যাঁ, নারী পুরুষের সাম্য, তারপরে দারিদ্র আর ধনী সাম্য, তারপর পরিবেশ, মানে কোন কথাটা নাই। তো এই রকম একটা বিরল একটা নিদর্শন পৃথিবীতে কোথাও নাই। সাম্যবাদের শতবর্ষে এমন প্রকাশনাকে ইতিহাসের গুরুত্বপূর্ণ অগ্রগতি উল্লেখ করে সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে নজরুলকে ধারণের আহ্বান বিশিষ্টজনদের। ধর্মান্ধরা শোনো, অন্যের পাপ গণিবার আগে নিজেদের পাপ গুনো। এই কথাগুলা তৎকালীন সমাজে আসলে পারমাণবিক বোমা না, তার চেয়ে বড় বিস্ফোরণ নিয়ে আসছিল। এই কথা বলার সাহস কার ছিল? নজরুলের ছিল। গাহি সাম্যের গান, আসলে এই সাম্যের ব্যাপারটা কিন্তু আমাদের সবারই এত বেশি প্রয়োজন এবং বাংলাদেশে আমি বলবো সবচেয়ে বেশি প্রয়োজন। এবং এই সাম্যের কথা, যে এই কথাটা উনি বলে গেছেন 100 বছর আগে, সেই কথা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করছি, কিন্তু এটা ভাবা যায় 100 বছর আগে এই কথাটাই কিন্তু উনি ভেবেছেন এবং বলেছেন। আর আজকে আমরা যখন বলছি তখন কিন্তু অনেক কিছু ঘটে গেছে আমাদের জীবনে এবং বাংলাদেশে এবং সারা বিশ্বে। তো সুতরাং এই যে সাম্যের ব্যাপার, এই সাম্যের ব্যাপার, সেই ব্যাপারটি আমরা যত বেশি প্রচার করতে পারবো, যত বেশি আলোচনা করতে পারবো, যত এই নিয়ে কথা বলবো, ততই কিন্তু আমার মনে হয় আমাদের মধ্যে সচেতনতার বার্তাটি পৌঁছবে এবং আমরা এই সাম্যের ব্যাপারটি সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। পরিবেশ প্রতিবেশ সংরক্ষণ, আত্মমানবতার সেবার পাশাপাশি বহুমুখী প্রকাশনাও করে থাকে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম নিয়ে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের ব্যানারে এটি 3য় গ্রন্থ। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলিতে দুই ভাইকে পিটিয়ে ও ধারালো অস্ত্রের আঘাতে হত্যার ঘটনা ঘটেছে। নিহত দুজন মাঝের পাড়ার মৃত খোদাবক্স মণ্ডলের দুই ছেলে আনোয়ার ও হামজা। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক ওয়াহিদ মাহমুদ রবিন জানান, দুজনের শরীরে লাঠি ও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আসার আগেই একজন ও আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস জানান, প্রতিবেশীদের সঙ্গে গরু কেনাবেচা নিয়ে বিরোধ চলে আসছিল তাদের মধ্যে। ঘটনাস্থলে পুলিশের টিম রয়েছে। মানব সম্পদ রক্ষায় সবার আগে তামাকের ব্যবহার নিয়ন্ত্রণের তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা। এই জন্য তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার ওপর জোর দিয়েছেন তারা। রাজধানীতে গোলটেবিল আলোচনায় বক্তারা বলেছেন, তামাক পণ্য থেকে রাজস্ব আয় হলেও টেকসই উন্নয়নে প্রায় সবগুলো লক্ষ্যমাত্রা অর্জনে বাধা সৃষ্টি করে তামাক। মিথিলা নাজরিনের রিপোর্ট। বর্তমানে দেশে মোট মৃত্যুর ৭১% ঘটে হৃদরোগ ও ক্যান্সার সহ বিভিন্ন অসংক্রামক রোগে, যার অন্যতম প্রধান কারণ তামাক। এই সংক্রান্ত বিভিন্ন গবেষণায় দেখা গেছে, তামাকের ব্যবহারে প্রতিদিন গড়ে মৃত্যু হচ্ছে ৪৪২ জনের। প্রাইমারি স্কুল থাকতে কান্না শুরু করছি। প্রাইমারি স্কুল থাকতে শুরু করেছি। হ্যাঁ, বিড়ি সিগারেট খাইছি। পরে বন্ধ করছে, অনেক ক্যান্সার যখন ধরা পড়ছে তখন থেকে বন্ধ হয়েছে। তামাক মুক্ত প্রজন্ম আইন শক্তিশালীকরণে নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা বলেন, কর্মক্ষেত্র, গণপরিবহন ও বাড়িসহ সব জায়গায় পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছেন নারীরা। উৎপাদন, উৎপন্ন, উদ্গীরণ এবং উচ্ছিষ্ট, এই চারটা যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু আমরা তামাক কোম্পানিকে আঘাত করতে পারবো এই ৬টি পয়েন্টস দিয়ে। বিভিন্ন দেশে সচেতনতামূলক পদক্ষেপ তুলে ধরে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করতে অংশীজনদের মতামত নেওয়ার আহ্বান জানান বক্তারা। তরুণদের প্রতি যে আমাদের এক ধরনের আস্থা রাখছি, তাদের উপর ফোকাস করছি, সেটা তো অন্তঃসার শূন্য হচ্ছে। তাহলে অর্থ উপদেষ্টাকে বলছি, আপনারা এই কমিটি প্রধান হিসাবে আপনারও কিন্তু সুযোগ আছে অন্তর্বর্তীকালীন সরকারের অংশ এবং প্রয়োজনে এই যে সিগনেচার রিফর্ম অ্যাচিভমেন্ট সার্বিক বিবেচনা করে করার একটা সুযোগ আছে। এই সুযোগটা আপনি গ্রহণ করবেন। বৃহত্তর স্বার্থে আইন প্রণয়নে তামাক কোম্পানির হস্তক্ষেপ মুক্ত হয়ে কাজ করার আহ্বান জানানো হয়েছে গোলটেবিল আলোচনায়। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। আফ্রিকার দেশ সুদানের দারফুরে একটি মসজিদে ড্রোন হামলায় কমপক্ষে ৭৮ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ২০ জন। শুক্রবার ফজরের নামাজের পর দারফুরের এলফাশের শহরে একটি মসজিদে ওই হামলা হয়। এর পেছনে প্যারামিলিটারির র্যাপিড সাপোর্ট ফোর্স বা আরএসএফ জড়িত বলে ধারণা করা হচ্ছে, তবে আরএসএফ হামলার দায় স্বীকার করেনি। সুদানের দারফুর অঞ্চলে দেশটির সেনাবাহিনীর সাথে ২ বছরের বেশি সময় ধরে আরএসএফ এর লড়াই চলছে। এ অবস্থায় শহরটিতে ৩ লাখেরও বেশি বাসিন্দা আটকা পড়েছেন। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। লাভজনক হওয়ায় ঝালকাঠিতে জনপ্রিয় হয়ে উঠেছে আমড়া চাষ। জেলার বিভিন্ন হাটে প্রতিদিন বিক্রি হচ্ছে লাখ টাকার আমড়া। নৌ ও সড়ক পথে সারা দেশে সরবরাহ হচ্ছে এই আমড়া। এবার প্রকৃতি সংবাদ। বাগেরহাটের মোংলায় সরকারি খাল দখল করে মাছ চাষ করছে স্থানীয় প্রভাবশালী চক্র। এতে বন্ধ হয়ে গেছে খালের স্বাভাবিক পানি প্রবাহ, সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। চরম ভোগান্তিতে খালের দুই পাড়ের শত শত পরিবার। সরকারি খালে বাঁধ দিয়ে মাছ চাষকে প্রশাসন বেআইনি বললেও তা মানতে নারাজ দখলকারীরা। শেষ করার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম জানাচ্ছি আরও একবার। যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মী নিয়োগে H-1B ভিসার বার্ষিক ফি $1,500 থেকে বাড়িয়ে $1 লাখ, ঘোষণাপত্রে ডোনাল্ড ট্রাম্পের সই। যাত্রাবাড়িতে বাসায় এসি বিস্ফোরণে 2 শিশুসহ একই পরিবারের 4 জন দগ্ধ, বাবা ও ছেলের অবস্থা আশঙ্কাজনক। বৈষম্যহীন সমাজ বিনির্মাণে জাতীয় কবির সাহিত্যের মর্মবাণী বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান, সংকলন গ্রন্থ গাহি সাম্যের গানের প্রকাশনা উৎসব।
সবুজের সাথে বাংলাদেশ স্লোগানে নাটোরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার উদ্যোগে বিশিষ্টজনদের প্রশংসা। নতুন কৌশল ও কৃষি প্রযুক্তি কাজে লাগিয়ে গ্রামে বসেই সফল তরুণ কৃষি উদ্যোক্তা মানিকগঞ্জের শহীদুল, কঠোর শ্রমে খুঁজে পেয়েছেন সাফল্যের পথ। এবং এশিয়া কাপে সুপার 4-এর লড়াই শুরু আজ রাত 8:30টায় দুবাইয়ের মাঠে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এখনকার সংবাদ আয়োজনে পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।